আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম 2-3টা ক্লাস একটু কথা বেশি হবে, কারণ হচ্ছে যে আমরা এখানে অঙ্ক করব, এর জন্য বিভিন্ন ট্রিক্স এবং সূত্র আমাদেরকে জানতে হবে এবং এর সঙ্গে পরিচয় হতে হবে। আমরা যদি পরিচয় না হই তাহলে কোথায় থেকে কি করতে হবে বা কোথায় গিয়ে সূত্র বসাতে হবে আমরা কিন্তু পারবো না। এর জন্য আমাদেরকে সব কিছু জানতে হবে এবং আমি চাই যে আপনারা সব কিছু জানেই আমার সঙ্গে এগিয়ে যাবেন। তাহলে চলুন আজকের ক্লাসে আমরা কি কি শিখবো এক নজরে দেখে নিই। আজকে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য, এরপরে সেল রো কলামের বেসিক ধারণা, এরপরে আমরা বিভিন্ন ট্যাব সম্পর্কে জানবো, এরপরে রিবন, গ্রুপ, টুলস এবং ডায়ালগ বক্স লঞ্চার সম্পর্কে জানবো, এরপরে নেম বক্স, ফর্মুলা বার, তারপরে ইনসার্ট ফাংশন সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা প্রথমে যেটা জানবো যে ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য। এর জন্য আমি দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটন থেকে আমি চাপ দিয়ে যে মেনু বারটি আসলো এখান থেকে আমি এক্সেল ওপেন করে নিচ্ছি, এক্সেল এই যে, তারপরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমি চলে গেলাম। এই দেখেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে আসলাম। আসার পরে আমরা প্রথমে জানবো যে ওয়ার্কবুক কি এবং ওয়ার্কশিট কি। ওয়ার্কবুকটা হচ্ছে, মনে করেন যে আপনার একটা স্মল বিজনেস রয়েছে, আপনার কি রয়েছে স্মল বিজনেস রয়েছে, সেখানে কিন্তু একটা রেজিস্টার খাতা থাকে, সেই খাতা পুরাটাই হচ্ছে ওয়ার্কবুক। আপনি সেখানে কি করেন, বিভিন্ন হিসাব নিকাশ করেন বা লেখালেখি করেন। এবং ওয়ার্কশিটটা হচ্ছে যে আপনার খাতার প্রতিটা পাতা। অর্থাৎ আমি কি বোঝালাম যে দেখেন, আমি যদি এখানে আসি, আমরা এই যে অংশটাতে কাজ করব বা লেখালেখি করব বা হিসাব করব সেটা হচ্ছে আমাদের ওয়ার্কবুক। এই ওয়ার্কবুক, এবং দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শীট নাম্বার 1 এরকম শীট আমরা অসংখ্য নিতে পারি। এই শীটগুলাই হচ্ছে ওয়ার্কশিট এবং আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে ওয়ার্কবুক। তাহলে দেখেন আমি যদি এখানে প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পরে কি হয়ে গেল, শীট 2টা হয়ে গেল। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে শীট কিন্তু 2টা হয়ে গিয়েছে। দেখেন শীট 1 এবং শীট 2, শীট 2টা হয়ে গিয়েছে। তাহলে আমি যদি এখন আসি শীট 1-এ আসি, শীট 1-এ আসার পরে আমি যদি কিছু নাম লিখি, দেখেন আমি এখানে কিছু নাম লিখছি, তাইফুল, রহিম, করিম। দেখেন এখানে 3টা নাম লিখলাম। এরপরে আমি যদি শীট 2-তে আসি, শীট 2-তে আমি চলে যাচ্ছি। শীট 2-তে যাওয়ার পরে এখানে আমি নাম লিখব আজিজুল, রাফি। দেখেন তাহলে দেখেন 2টা পাতাতে, অর্থাৎ আমি যদি এই শীটগুলোকে কি ধরবো, এখন শীটগুলোকে ধরবো ওয়ার্কশিট, শীটগুলোকে ধরবো আমি ওয়ার্কশিট। তাহলে আমি শীট নাম্বার 1 এবং শীট নাম্বার 2, শীট 1-এ একটা তথ্য এবং শীট 2-তে আরেকটা তথ্য। তাহলে আমি কি বুঝলাম, আমি বুঝলাম যে আমরা যে অংশে লেখালেখি করব বা কাজ করব সেটা হচ্ছে যে ওয়ার্কবুক, আর আমরা এই যে বিভিন্ন রকম শীট নিব এটা হচ্ছে যে ওয়ার্কশিট। তাহলে আমরা খুব সহজে ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য বুঝে গেলাম। এরপরে দেখেন এই শীটগুলা কিন্তু আমি কি করলাম, এই প্লাস চিহ্নতে চাপ দিয়ে নিয়ে নিলাম। এই প্লাস চিহ্নতে চাপ দিয়ে নিয়েছিলাম আমি, এখানে প্লাস চিহ্নতে চাপ দিলে কিন্তু আরেকটা শীট ওপেন হয়ে যাবে। এই শীটটা আমরা শর্টকাটে কিভাবে নিতে পারি, শিফট F11। আমরা কিবোর্ড থেকে কি চাপবো, শিফট F11, আপনারা নোট করে নিতে পারেন, শিফট F11। এরপরে আমরা যেটা জানবো, এরপরে আমরা জানবো সেল রো কলামের বেসিক ধারণা। সেল রো কলামের বেসিক ধারণা। আমরা আবার এক্সেলে চলে যাচ্ছি। এক্সেলে যাওয়ার পরে দেখেন আমরা প্রথমে যেটা জানবো যে কলামটা হচ্ছে যে এই যে ABCDEF এবং তো অনেক রয়েছে আমার বাম থেকে ডানে, অর্থাৎ বাম থেকে ডানে যে আড়াআড়ি ভাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কলাম। আর রো হচ্ছে যে এইদিকে উপর থেকে নিচে আমরা যেটা দেখতে পাই, এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, এটা হচ্ছে রো। তাহলে আমরা কি বুঝলাম, রো এবং কলাম বুঝে গেলাম। এখন এখানে একটা ছোট্ট নোট রয়েছে, সেটা হচ্ছে যে রো যদি আমরা বলি যে রো কতটা রয়েছে, এখানে রো রয়েছে 10,48,576, 10,48,576 এবং কলাম সংখ্যা রয়েছে 16,384টি। আপনারা ছোট্ট করে এই নোটটি নিতে পারেন, কারণ অনেক সময় ভাইভাতে এই প্রশ্নটা আসে যে রো এবং কলাম সংখ্যা কতটি রয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, কলাম সংখ্যা রয়েছে 16,384 এবং রো রয়েছে 10,48,576। এরপরে দেখেন
এরপরে দেখেন সেল কোনটাকে বলে, সেল বলে রো এবং কলামের মিলনস্থল হলো সেল। অর্থাৎ দেখেন এখানে যদি আমি ধরি এফ এবং 6, তাহলে দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি এফ এবং 7, এফ এখান থেকে এফ এর এখানে আমি চাপ দিয়েছি এবং দেখেন এটা হচ্ছে 7। এই রো এবং কলামের যে মিলনস্থল সেটা হচ্ছে যে সেল, রো এবং কলামের মিলনস্থল হচ্ছে সেল। সেলের সংখ্যা দেখেন, সেলের সংখ্যা কতটা, সেলের সংখ্যা হচ্ছে যে 1717,98,69,184। তাহলে আপনারা এটাও নোট করে নিতে পারেন যে সেলের সংখ্যা কত রয়েছে, 17,17,98,69,184। এরপরে আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এগুলা লিখে দেবো, সমস্যা নেই যদি আপনারা না পান। এরপরে দেখেন রেঞ্জ কাকে বলে, রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে যে একাধিক সেলের একটা গ্রুপ। একাধিক সেলের গ্রুপ কোনটা, একাধিক সেলের গ্রুপ হচ্ছে যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন যে এই যে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট করা অংশ একাধিক সেলের যে গ্রুপ, একাধিক সেল এখানে কি করেছি আমি সিলেক্ট করে নিয়েছি, এটাই হচ্ছে রেঞ্জ, এটাই হচ্ছে যে রেঞ্জ। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেল কোনটা, অ্যাক্টিভ সেল হচ্ছে যে এই যে আমি যদি এই সেলে চাপ দেই তাহলে দেখেন এই সেলটা কি হয়ে গেল, এই সেলের চারপাশে কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। অর্থাৎ আমরা যেই সেলে কাজ করব বা যেই সেলে এরকম চাপ দিয়ে রাখবো সেই সেলটা কি হয়ে যাবে, সবুজ হয়ে যাবে এবং এই সেলেই কিন্তু আমরা এখন লেখালেখি করতে পারবো। আমি যদি কিবোর্ড দিয়ে চাপি, দেখেন কিবোর্ড দিয়ে চাপলাম, এই সবুজ সেলের মধ্যে কিন্তু লেখাটা উঠলো, সবুজ এখানে কিন্তু লেখাটা উঠেছে এবং সেলের চারপাশে কি রয়েছে, সবুজ রয়েছে। তাহলে আমরা যেই সেলে চাপ দেবো সেই সেল কি হয়ে থাকবে, সবুজ হয়ে থাকবে এবং সেই সেলটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ সেল। এরপর দেখেন সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেসটা কোনটা, আমি ওই যে বললাম এখানে যদি আমি চাপ দেই তাহলে আমরা কোথায় রয়েছি, আমাদের সেলটা কোথায় রয়েছে, D2। তাহলে সেলটা কোথায় রয়েছে, D2, এটা হচ্ছে সেল অ্যাড্রেস। এটাকে আমরা কি বলবো, সেল অ্যাড্রেস। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন D2, এখানে আমরা দেখতে পাচ্ছি D2, এটাকে আমরা বলবো সেল অ্যাড্রেস। এরপরে দেখেন, এরপরে আমরা যেটা জানবো যে রো নাম্বার এবং কলাম লেটার, রো নাম্বার এবং কলাম লেটার। অর্থাৎ ওই যে বললাম 1 2 3 4, আমি এই পাশে আসি, দেখেন এই যে 1 2 3 4 এটা হচ্ছে রো নাম্বার, এটা হচ্ছে যে রো নাম্বার। আমরা যেখানে চাপ দেই না কেন, চাপ দেওয়ার পরে আমরা কিন্তু এখানে বলতে পারবো যে রো নাম্বার 5 এবং কলাম নাম্বার বি, রো নাম্বার 5 এবং কলাম নাম্বার বি, এটাই হচ্ছে যে রো নাম্বার এবং কলাম লেটার। অর্থাৎ রোকে আমরা কি করি, রোকে আমরা নাম্বার দিয়ে ডিফাইন করি এবং কলামকে আমরা কি দিয়ে ডিফাইন করি, কলামকে আমরা লেটার দিয়ে ডিফাইন করি। এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা এই সেলগুলোকে আমরা কি করতে পারি, একাধিক সেল সিলেক্ট করতে পারি। একাধিক সেল আমরা কিভাবে সিলেক্ট করব, তার জন্য দেখেন আমি আমার এই নামটা কেটে দিচ্ছি, দেওয়ার পরে আমি যদি এই সেলে কিছু সংখ্যা লিখি 25 এবং এই সেলে একটা সংখ্যা লিখলাম 25, এই দুটাকে আমরা যোগ করার জন্য যদি এখানে আসি, আসার পরে দেখেন আমরা কি করতে পারি, আসার পরে আমরা এই যে দেখেন এখানে এডিটিংয়ে দেখতে পাচ্ছেন যে সাম, দেখেন সামের এখানে আসার পরে আমি এখন কি করব, এই 25 এবং এই 25 যোগ করব। তাহলে আমি কি করলাম, দেখেন A2 তে কি করলাম, মাউসের কার্সর দিয়ে চাপ দিলাম এবং এরপরে কন্ট্রোল চাপার পরে C2 তে চাপ দেব, দেওয়ার পরে দুইটা চলে আসলো। আমি যদি এখন এন্টার দিই তাহলে কিন্তু যোগ হয়ে যাবে, দেখেন 25 25 50 যোগ হয়ে গিয়েছে। তাহলে একাধিক সেল আমরা কিভাবে সিলেক্ট করব, একাধিক সেল আমরা সিলেক্ট করব। প্রথমে একটা সেল আমরা কি করব, সিলেক্ট করে নিব, নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবো, তারপরে মাউস দিয়ে আরেকটা সেলে ক্লিক করব। এভাবে আমরা অসংখ্য সেল কিন্তু কি করতে পারি, অসংখ্য সেল সিলেক্ট করতে পারি। এরপরে দেখেন, এরপরে আমরা যেটা জানবো যে ডাটা এরিয়া ভার্সেস ব্ল্যাঙ্ক এরিয়া। ডাটা এরিয়া ভার্সেস ব্ল্যাঙ্ক এরিয়া। ডাটা এরিয়াটা কি, আমরা যেই অংশতে ডাটা রাখবো, এই যে এই অংশটা আমি কি করছি, দেখেন আমি এই যে এই অংশতে কি করছি, ডাটা রাখছি। এই অংশটা হচ্ছে যে আমার, এই অংশটা হচ্ছে যে ডাটা এরিয়া এবং এই যে দেখেন এই পাশে কিন্তু এগুলাতে কোনো কি নেই, এগুলাতে কোনো তথ্য নেই, এগুলা হচ্ছে যে ব্ল্যাঙ্ক এরিয়া। অর্থাৎ ডাটা এরিয়া হচ্ছে আমরা যে অংশতে কাজ করি সেটা হচ্ছে ডাটা এরিয়া এবং যে অংশতে আমরা কাজ করি না বা কোনো কিছু তথ্য নেই সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক এরিয়া। এরপরে আমরা ফাইল, হোম, ইনসার্ট অর্থাৎ ট্যাবের পরিচয় জানবো। তাহলে চলুন আমরা আবার এক্সেলে চলে যাই। এক্সেলে চলে আসলাম, আসার পরে আমি আর একটা শিট নিয়ে নিচ্ছি, শিট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আমি প্রথমে যেটা দেখাবো যে ফাইল, অর্থাৎ আমরা যে MS ওয়ার্ডের ক্লাস করেছিলাম সেখানে আমরা যখন ফাইলে চাপ দিয়েছিলাম সেখানে কিন্তু একটা ব্যাক স্টেজ ভিউ চালু হয়ে গিয়েছিল। ঠিক এখানেও কিন্তু আমরা যখন ফাইলে চাপ দেবো, দেওয়ার পরে কিন্তু ব্যাক স্টেজ ভিউ চালু হয়ে যাবে। এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি ঠিক MS ওয়ার্ডেও
একই রকম রয়েছে, আমরা সেটা এখান থেকে আর বিস্তারিত যাচ্ছি না। এই জন্য আমি চাচ্ছি যে আপনারা এমএস ওয়ার্ডের যে ব্যাক স্টেজ ভিউর ক্লাস রয়েছে সেটা দেখে নেবেন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আবার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, এই অ্যারো চিহ্নতে চাপ দিতে পারি বা কিবোর্ড থেকে ইএসসি চাপতে পারি। আমি এই অ্যারো চিহ্নতে চাপ দিয়ে চলে আসলাম। আসার পরে দেখেন, আসার পরে আমরা যেটা জানবো যে হোম, এই দেখেন আমরা কিন্তু সবসময় কি থাকি, হোমেই থাকি, এবং হোমেই আমাদের কি হয়, সবসময় কাজ বেশি হয়ে থাকে। এখান থেকে আমরা কি করতে পারি, বোল্ড করতে পারি, কালার করতে পারি এবং অ্যালাইনমেন্ট করতে পারি। দেখেন এটা কি করতে পারি, এই যে ফ্রন্ট যে গ্রুপ রয়েছে এখান থেকে আমি লেখাটা বোল্ড করতে পারি, তারপরে ইতালিক করতে পারি এবং আন্ডারলাইন করতে পারি। লেখাটাকে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে বোল্ড করতে পারি, তারপরে ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি এবং সবগুলো এক এক করে আবার উঠাইও দিতে পারি। তাহলে আমি কি বুঝে নিলাম যে আমার যে হোম রয়েছে সেখান থেকে আমি কি করতে পারি, হোম থেকে আমি বোল্ড করতে পারি, কালার করতে পারি। অর্থাৎ আমি এই লেখাটাকে যদি কালার করতে চাই তাহলে দেখেন ফন্ট কালার কি করে দিলাম, লাল করে দিলাম। এরপরে আমার কীরকম রয়েছিল, অটোমেটিক কালার হয়েছিল, কালো করে দিলাম। এরপরে দেখেন অ্যালাইনমেন্ট করতে পারি, বিভিন্ন দিকে এই লেখাটাকে কি করতে পারবো, অ্যালাইনমেন্ট করতে পারবো। এরপরে আমরা যেটা জানবো যে ইনসার্ট থেকে আমরা কি করতে পারি, ইনসার্ট থেকে আমরা আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন সময় আমরা এখান থেকে বিভিন্ন রকম চার্ট নিতে পারি, এখানে আমরা দেখেন এখান থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম চার্ট নিতে পারি এবং সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। এরপরে আমরা এই চার্টগুলোকে ডিলিট করতে পারি। এখানে যদি আমি কিছু তথ্য দিতাম, দেখেন এই তথ্যগুলো দিয়ে আমি একটা কিন্তু চার্ট বানাতে পারি। সেটা হচ্ছে যে ইনসার্টে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে দেখেন কীরকম চার্ট বানাবো আমি এখান থেকে কিন্তু তৈরি করতে পারি। দেখেন এখান থেকে আমি এইভাবে তথ্য দিয়ে চার্ট তৈরি করতে পারি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আরও সামনের ক্লাসে করব। আমি শুধু জানাচ্ছি যে কোথা থেকে আমরা কি করতে পারি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পেজ লেআউট। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পেজ লেআউট। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ লেআউট, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ লেআউট। এই পেজ লেআউট থেকে আমরা কি করতে পারি, এই পেজ লেআউট থেকে আমরা পেজের কিন্তু কি করতে পারি, পেজ লেআউট থেকে পেজ আমরা দেখেন এখানেও কিন্তু পোর্ট্রেট করতে পারি এবং ল্যান্ডস্কেপ করতে পারি। এখান থেকে পোর্ট্রেট করতে পারি এবং ল্যান্ডস্কেপ করতে পারি। কারণ আমরা এই ওয়ার্কশিটে যখন কাজ করব, কাজ করার পরে আমাদের কিন্তু প্রিন্ট দেওয়ার প্রয়োজন হবে। যখন আমরা আমাদের অনেক তথ্য থাকবে একই পাতায়, তখন আমরা ল্যান্ডস্কেপ করতে পারি। এরপরে আমরা যখন কি করব, আমাদের কোন তথ্য থাকবে তখন আমরা পোর্ট্রেট করতে পারি। দেখেন আমি যখন পোর্ট্রেট করলাম তখন কিন্তু আমার পাতা কোথায় আসছে, দেখেন পাতা দেখাচ্ছে জের পরে যে একটা দাগ রয়েছে সেই পর্যন্ত দেখাচ্ছে। দেখেন জের পরে কিন্তু এরকম কাটা কাটা একটা দাগ দেখাচ্ছে। এরপরে দেখেন আমি যদি কেটে দিয়ে এখান থেকে যদি আমি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ করি তাহলে কিন্তু চলে গেল এম এর পরে, তাহলে কিন্তু দাগটা চলে গিয়েছে এম এর পরে। তাহলে এইভাবে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এখান থেকে করতে পারবো এবং এগুলা আরও কি কি করা যায়, এখান থেকে মার্জিন, তারপরে সাইজ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। এরপরে আমরা দেখেন ফর্মুলা আমরা কি করতে পারি, ওই যে যোগ করা দেখলাম, এই দেখেন এখানে যে ফর্মুলা রয়েছে এখান থেকে আমরা এই যে অটো সাম ব্যবহার করে কিন্তু যোগ করতে পারি। সাম দিয়ে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। এটা সিলেক্ট করে দিলাম, এরপরে কন্ট্রোল ধরে আমি কি করলাম, পরেরটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এন্টার দিলাম। দেখেন যোগ হয়ে গিয়েছে 60 এবং 50 যোগ করলে 110 হয়, যোগ হয়ে গিয়েছে। ফর্মুলা বার থেকে আমরা এরকম বিভিন্ন রকম ক্যালকুলেশন এখান থেকে করব। এরপরে আমরা যেটা দেখব যে ডাটা, দেখেন ডাটা। এরপরে আমরা কি দেখব, ডাটা থেকে আমরা কি করতে পারি, দেখেন এখানে ওই যে আমরা আমাদের টেবিলগুলোকে কি করেছিলাম, শর্ট করেছিলাম, সেই রকম এখান থেকে শর্ট করতে পারি, এবং এখানে যে আরও অন্যান্য কাজ রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে দেখেন রিভিউ, এখানে আমরা রিভিউ থেকেও বিভিন্ন রকম কাজ করতে পারি। অর্থাৎ এখানে দেখেন কি কি ট্যাব রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখেন ভিউ, এরপরে দেখেন কি রয়েছে ভিউ, এখানে কি রয়েছে ভিউ। এখান থেকে আমরা কি করতে পারি, গ্রিড লাইনগুলো উঠিয়ে দিতে পারি। দেখেন গ্রিড লাইনগুলো উঠিয়ে গেল এবং আবার যদি আমি এখানে চাপ দেই তাহলে গ্রিড লাইন চলে আসলো। এভাবে আমরা ভিউ থেকেও বিভিন্ন রকম কাজ করব। এরপরে দেখেন আমরা তাহলে খুব সহজে জেনে নিলাম
আমাদের ট্যাবের সঙ্গে পরিচয় হয়ে গেলাম। দেখেন এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে রিবন, গ্রুপ, টুলস এবং ডায়ালগ বক্স লাঞ্চার। তাহলে চলুন আমরা এক্সেলে চলে যাই এবং দেখতে শুরু করি। তাহলে দেখেন আমি যখন কি করব, আমি যখন হোম ট্যাবে রয়েছি, হোম ট্যাবের আন্ডারে এই যে দেখেন যে ছোট্ট ছোট্ট কি দেখতে পাচ্ছেন, গ্রুপ দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট গ্রুপ দেখতে পাচ্ছেন। এই গ্রুপগুলোতে আমরা বিভিন্ন রকম কাজ করি। এই গ্রুপগুলো সবগুলো নিয়েই কিন্তু রিবন। দেখেন আমি যদি এখানে চাপ দেই, চাপ দেওয়ার পর দেখেন এখানে কি হয়ে যাবে, রিবনগুলো হাইড হয়ে যাবে, রিবনগুলো হাইড হয়ে যাবে। এরপরে আমি যদি যখন আবার কোনো ট্যাবে চাপ দিব, রিবন চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে পিন করতে পারবো। এই যে পিন রয়েছে এখানে পিন করতে পারবো। আমি যদি মাউস দিয়ে আপনাদেরকে একটু দেখাই, দেখেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি যখন মাউসের কার্সর এখানে নিয়ে গেলাম তাহলে তখন কি উঠলো, যে রিবন, অর্থাৎ রিবনটাকে আমরা লুকাতে চাচ্ছি। আমরা খুব সহজেই কিন্তু শর্টকাট ব্যবহার করে রিবনটাকে লুকাতে পারি, যে কন্ট্রোল F1 এর মাধ্যমে আমরা রিবনটাকে লুকাতে পারি এবং আবার কন্ট্রোল F1 এর মাধ্যমে রিবনটাকে ফিরে নিয়ে আসতে পারি। এরপরে আমরা যেটা জানবো, এই যে আমি প্রথমেই বললাম যে দেখেন আমরা যখন এক একটা ট্যাবে যাব, ট্যাবে যাওয়ার পরে দেখেন এক একটা এই যে ছোট্ট একটা করে কি হবে, গ্রুপ তৈরি হয়েছে। দেখেন ছোট্ট একটা করে গ্রুপ তৈরি হয়েছে। হোমে আসি, হোমে আসার পরে এখানে কি রয়েছে দেখেন, ফ্রন্টের গ্রুপ রয়েছে, তারপরে অ্যালাইনমেন্টের গ্রুপ রয়েছে, নাম্বারের গ্রুপ রয়েছে। এগুলো এক একটা গ্রুপ, এগুলা কি এক একটা গ্রুপ। এরপরে আমি যদি আপনাদেরকে বলি টুলস কি, টুলস হচ্ছে যে এই গ্রুপের আন্ডারে আমরা যেগুলো নিয়ে কাজ করতে পারি, যেমন এখানে বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এগুলা হচ্ছে এক একটা টুলস। এরপরে দেখেন এই কর্নারে কিন্তু একটা চিহ্নের মতো রয়েছে, তীর চিহ্নের মতো রয়েছে। এটাতে যখন আমরা চাপ দেব, এই তীর চিহ্নের মতো এটাতে যখন আমরা চাপ দেব তখন কি হয় দেখেন, তখন কিন্তু একটা বক্স চালু হয়ে যায়। এটাই হচ্ছে যে ডায়ালগ বক্স লাঞ্চার, এটাই হচ্ছে ডায়ালগ বক্স লাঞ্চার। তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম রিবন, গ্রুপস এবং টুলস এবং ডায়ালগ বক্স লাঞ্চার কি। এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, নিচে দেখেন, নিচে নেম বক্স, ফর্মুলা বার এবং ইনসার্ট ফাংশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কাজ করতে যাব এক্সেলে তখন কিন্তু এই কয়েকটা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে। আমি যদি আবার এক্সেলে চলে যাই, এক্সেলে চলে যাওয়ার পরে দেখেন আমি মাউস দিয়ে একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে E3 লেখা রয়েছে, এটা হচ্ছে নেম বক্স E3। দেখেন E3-তে আমি যখন মাউসের কার্সর রাখলাম তখন কিন্তু কি লেখা উঠছে, লেখা উঠছে যে নেম বক্স, লেখা উঠছে কি নেম বক্স। দেখেন এখানে নেম বক্স লেখা উঠছে, নেম বক্স। এরপরে আমরা যেটা দেখব যে FX, এই যে এখানে দেখেন FX ইনসার্ট ফাংশন। এখান থেকে আমরা বিভিন্ন রকম ফাংশন খুঁজে বের করতে পারবো বা সার্চ করে আমাদের বিভিন্ন ফাংশন কাজে লাগাতে পারবো। আমরা কাজ করার সময় এটা দেখব। এরপরে দেখেন এই যে ফর্মুলা বার, এটা আমরা এই যে আমরা এখানে কি করব, বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন যখন আমরা অঙ্ক করব বা ক্যালকুলেট করব বা বিভিন্ন ফাংশন বসাবো তখন আমরা এখানে কি করব, এখানে ফর্মুলা লিখবো এবং এটাকে বলা হয় ফর্মুলা বার। এটাকে আমরা বলতে পারি ফর্মুলা বার। তাহলে আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাসের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন। আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে গেল কারণ আমি 2 এবং 3 নম্বর ক্লাসটা একসঙ্গে নিয়েছি। আমি দেখলাম যে 1 নম্বর ক্লাসে অনেক বিষয় চলে এসেছে, সেখানে হয়তো 10 থেকে 12 মিনিট লাগতো, তার সঙ্গে আর 2-3 মিনিট আলোচনা করলে আমার তৃতীয় ক্লাসটা হয়ে যাচ্ছে। এই জন্য আমি দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস একসঙ্গে নিয়েছি। তো আশা করি আপনারা ধৈর্য হারাবেন না এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনাদের কি হয়ে যাবে, এই ক্লাসগুলো আপনাদের ভাইভাতে অনেক কাজে লাগবে। আমি প্রায় 10 থেকে 15টা ভাইভা দিয়েছি এই কম্পিউটারের উপরে, সেখানে এই প্রশ্নগুলা করে এবং সেল, তারপরে রো, অ্যাক্টিভ সেল, এরপরে রো সংখ্যা কয়টা, সেল সংখ্যা কয়টা, এগুলো কিন্তু প্রশ্ন আসে। এই জন্য আমি বারবার এগুলো বলেছি। দেখবেন আমি যখন ক্লাস নিয়েছি প্রায় 2-3 বার করে এক একটা কথা রিপিট করেছি। আপনারা ধৈর্য হারা হবেন না, আমার সঙ্গে শেষ করে দেখেন, আপনি জিতবেন। আসসালামু আলাইকুম।